জুলাই সনদ বাস্তবায়নের সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার। দু-এক দিনের মধ্যে সুপারিশ জমা কমিশনের। পক্ষে জামায়াত এনসিপি। সংসদের অধিকার খর্ব মানবে না বিএনপি। বিএনপির ইশতেহারে থাকবে অর্থনীতিকে শক্তিশালী করার অঙ্গীকার। ভোটে জিতলে কে হবেন প্রধানমন্ত্রী নির্ভর করছে বেগম জিয়ার ইচ্ছা সুস্থতার ওপর, জানালেন মির্জা ফখরুল। ফটোকপি দর্জির দোকানের আড়ালে আগারগাঁওয়ে মিনি পাসপোর্ট অফিস, 3 গুণ বেশি টাকা আদায়। জাল সিল স্বাক্ষরে সত্যায়িত। কর্মচারীদের যোগসাজশ খুঁজছে র্যাব। এডিপি বাস্তবায়নে গতি ফিরলেও পিছিয়ে আগের বছরগুলোর তুলনায়। 3 মাসেও খরচের খাতা খুলতে পারেনি 10 মন্ত্রণালয়। বিনিয়োগ কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের শঙ্কা। এবং মা ইলিশ সংরক্ষণ অভিযানে বরিশালে অর্ধশত হামলা, আহত শতাধিক, আটক প্রায় 700। অস্ত্র ব্যবহারের অভিযোগ। খাদ্য সহায়তা না পাওয়ার দাবি জেলেদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। বিএনপির আপত্তির পরও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার। 2-1 দিনের মধ্যে এ সংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে কমিশন। বদিউল আলম মজুমদার বলছেন, সংবিধান আদেশ বা জুলাই জাতীয় সনদ নামে আদেশ সুপারিশ করবেন তারা। জামায়াত এনসিপি পক্ষে অবস্থান নিলেও বিএনপি বলছে সংসদের অধিকার খর্ব হয় এমন সিদ্ধান্ত মানবে না দলটি। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা নাটকীয়তার পর 17 অক্টোবর সই হয়েছে জুলাই সনদ। বিএনপি জামায়াত সহ অধিকাংশ দল অংশ নিলেও আইনি ভিত্তি স্পষ্ট না হওয়ায় সই করেনি এনসিপি। এরপর থেকেই বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে পরামর্শে বাস্তবায়নের খসড়া তৈরি করছে ঐকমত্য কমিশন। সনদের আইনি ভিত্তি দিতে আদেশ নাকি অধ্যাদেশ, গণভোটের সময় নোট অব ডিসেন্টের ভাগ্য নির্ধারণে চলছে সিরিজ বৈঠক। বিশেষজ্ঞদের পরামর্শ আমলে নিয়ে সংবিধান আদেশ বা জুলাই জাতীয় সনদ আদেশ জারির চিন্তা সরকারের। এ সংক্রান্ত সুপারিশ জমা দেওয়ার কথা বলছেন কমিশনের এই সদস্য। বিশেষজ্ঞদের মতামত মোটামুটি গৃহীত হয়েছে। দুটো অপশন, সংবিধান আদেশ কিংবা যে জুলাই জাতীয় সনদ 2025 আদেশ, এই দুটোর ব্যাপারে যে কোনো একটা হতে পারে এবং আমার মনে হয় না তাদের মধ্যে ব্যাপারের মতো পার্থক্য আছে। জামায়াত ও এনসিপির দাবি, আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নয়, আদেশ জারি করবে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক হলে চলতি সপ্তাহে সই করবে এনসিপি। কিভাবে বাস্তবায়ন করবেন তার রূপরেখাটা কিরকম এটা দেখতে হবে, না দেখে আমরা এটা স্বাক্ষর করতে পারি না। আমরা চাই যে প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা তিনি জারি করবেন। জনগণ অনুমোদন করলো মানে পুরো সনদটাই অনুমোদন করলো, নোট অফ ডিসেন্টগুলো সেক্ষেত্রে প্রাধান্য পাবেন। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে ধোঁয়াটা তৈরি হয়েছে, এটির সলিউশন হলো আদেশ। গণ অভ্যুত্থানের পক্ষ থেকে যে সরকার এই আদেশটা জারি করবেন, এটাই হবে সবচাইতে কনস্টিটিউশনালি সাউন্ড পদক্ষেপ। তবে আদেশ দিলে সংসদের অধিকার খর্ব করা হবে বলে মনে করে বিএনপি। অধ্যাদেশ ছাড়া অন্য কোনো উপায় না মানার ঘোষণা দলটির। সাংবিধানিক আদেশ দেওয়া হচ্ছে পার্লামেন্টের রাইটটাকে খর্ব করা, অ্যান্ড পার্লামেন্ট ইজ সভরেন। তুমি সভরেন রাইট তো তোমার খর্ব করার কোনো অধিকার নাই, কারোই নাই তোমার। সংবিধান আদেশ দেওয়া মানে তো সভরেন রাইটটাকে তুমি খণ্ডিত করছো, সেটা বিএনপি মানে নেই, মানবেও না। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন, মতভিন্নতা থাকলেও এগিয়ে যেতে হবে দলগুলোকে। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তার। কামড়াকামড়ি করবেই, কিন্তু যেটা হলো এগিয়ে যেতে হবে। দলের কথা মতো সবসময় চলতে পারবেন না, আবার দলকে বাদ দিয়েও যেতে পারবেন না। একটা মাঝামাঝি রাস্তায় যেতে হবে। যখন আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে তখন আপনি নিয়ে ফেলতে হবে। এদিকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সমাধানে পৌঁছাতে তৃতীয় দফায় বাড়ানো ঐকমত্য কমিশনের মেয়াদ 31 অক্টোবর শেষ হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নির্বাচনী ইশতেহারে থাকবে রাষ্ট্র মেরামতের 31 দফাকে প্রাধান্য দিয়ে ভঙ্গুর অর্থনীতি শক্তিশালী করতে নানা অঙ্গীকার। নির্বাচনের প্রার্থী বা ভোটে জয় পেলে কে হবেন প্রধানমন্ত্রী তা নির্ভর করছে বেগম খালেদা জিয়ার ইচ্ছা ও শারীরিক সক্ষমতার ওপর। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালিনের রিপোর্ট।
দুই মামলায় কারাগারে যাওয়ার আগে সবশেষ 2018 সালের ফেব্রুয়ারির শুরুতে রাজনীতির মাঠে দেখা গিয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর পট পরিবর্তন, নানা ঘটনা আর অসুস্থতায় রাজনীতির মাঠ থেকে অনেকটা আড়ালে বিএনপি চেয়ারপারসন। আওয়ামী লীগ সরকারের পতনের পর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় আলোচনায় আসছে ভোটে অংশ নেবে কি বিএনপি নেত্রী। সময় সংবাদকে বিএনপি মহাসচিব জানান, সবকিছুই নির্ভর করছে বেগম জিয়ার সুস্থতা ও ইচ্ছার উপর। এটা নির্ভর করবে তার স্বাস্থ্যের উপরে। যদি তার স্বাস্থ্য ভালো থাকে তাহলে নিশ্চয়ই তিনি অংশ নেবেন, আর যদি ভালো না থাকে, ডাক্তারদের অনুমতি না থাকে, তাহলে কীভাবে অংশ নেবেন। রাজনীতির মাঠে বিএনপি নেত্রীর অনুপস্থিতিতে 2018 সাল থেকেই দলের হাল ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটি ভোটে জয়ী হলে কে হবেন প্রধানমন্ত্রী, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, শারীরিকভাবে সুস্থ বোধ করলে প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া, না হলে তারেক রহমানই আস্থা দলের। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং উনি নিজে মনে করেন যে শি ইজ ফিট টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার, দেন শি উইল বিকাম দ্য প্রাইম মিনিস্টার। আর যদি সেটা না হয় তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দলের নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নই হবে তাদের অঙ্গীকার। দেশের ভঙ্গুর অর্থনীতিকে শক্ত অবস্থানে নেওয়াই হবে বিএনপির প্রধান কাজ। ইশতেহারের উপর কাজ হচ্ছে, আমাদের কাজ শুরু করেছি আমরা। ইশতেহারে অনেক কিছু থাকে, তার মধ্যে 31 দফাটা তো মূল থাকবে। দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সেই সঙ্গে আপনার অর্থনৈতিক বিষয়টাও আপনি অত্যন্ত গুরুত্ব পাবে, কারণ আমরা তো একটা ইকোনমিক ক্রাইসিস আওয়ামী লীগ করে দিয়ে গেছে, এটা খুব ভয়াবহ রকমের। সেই জিনিসগুলো যেন না ঘটে, সেটা তার যে আপনার সেফটি, সিকিউরিটি, এই জিনিসগুলোকে আমাদেরকে আমরা অবশ্যই সেটাকে আমরা দেখবো, যেন আপনার আমাদের ইশতেহারের মধ্যে সেটা আমরা চাইব যে অর্থনৈতিক আপনার যে লুটপাট হয়েছে সেটাকে বন্ধ করার রাস্তা থাকবে। তফসিলের আগে বা পরে নয়, কয়েকটি সমস্যা দূর হলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। খুব দ্রুতই ফিরবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক পদ থেকে নাসির উদ্দিন পাটোয়ারির পদত্যাগের গুঞ্জন সত্য নয় বলে জানিয়েছে দলটি। শুক্রবার মধ্যরাতে নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপি থেকে পদত্যাগ করছেন এমন গুঞ্জনের পর দলটির যুগ্ম সদস্য সচিব সালেহউদ্দিন সিফাত জানান, পাটোয়ারি তাদের সঙ্গেই আছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করা এ নেতার দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয় বলে জানান তিনি। রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের আশপাশে দর্জি ও ফটোকপির দোকানের আড়ালে গড়ে উঠেছে মিনি পাসপোর্ট অফিস। সহজে কাজ করে দেওয়ার প্রলোভনে দ্বিগুণ 3 গুণ অর্থে পাসপোর্ট করিয়ে দিচ্ছে একাধিক চক্র। এজন্য বিভিন্ন সরকারি কর্মকর্তার সিল স্বাক্ষর নকল করে কাগজপত্র সত্যায়িত করা হচ্ছে। সম্প্রতি 86টি পাসপোর্ট সহ একজনকে গ্রেফতারের পর র্যাব জানিয়েছে, চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর তালতলার মহিনুদ্দিন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স দেখে এটি দর্জির দোকান মনে হলেও এটির ভেতরে ছিল অন্য কিছু। সম্প্রতি র্যাব এটির ভেতরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাসপোর্ট ও তৈরির কাগজপত্র জব্দ করেছে। যে কাগজপত্রগুলো থাকার কথা পাসপোর্ট অফিসে, সেগুলো সাজানো ছিল এখানে। র্যাবের অভিযানে সম্প্রতি দর্জির দোকান থেকে উদ্ধার করা হয় 86টি পাসপোর্ট, অর্ধশতাধিক পাসপোর্ট ডেলিভারি স্লিপ, এনআইডি, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সহ বিভিন্ন আলামত। বুঝতে পারি না যে তার কাছে এতগুলো থাকবে বা ছিল, পরে শুনে মন খারাপ লাগছে, কিন্তু লাগলে কি করার। উনি যে এই জায়গায় ওনার কাছে এতগুলো বই, আমরা অবাক হয়ে গেলাম শোনার পরে এলাকাবাসী, আসলে ওনার কাছে এত বই কেন। উদ্ধার করা পাসপোর্টের সূত্র ধরে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ। জানান, ঝক্কি ঝামেলা ছাড়া দ্রুত পাসপোর্ট পেতে 2 গুণ থেকে 3 গুণ অর্থ পরিশোধ করে এখন বিপদে তারা। আপনার ডেলিভারি স্লিপটা কোথায়? স্লিপটা তো যার কাছে দিয়েছি ওনার কাছে, অসহায় হয়ে আর কি, এই কারণে আমি দিতে চাইছিলাম। এখন যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করুন, কি হবে এখন? ব্যস্ত ছিলাম তো, আমি দিয়েছিলাম। কার কাছে বানাইতে দিয়েছিলেন পাসপোর্ট? নোটিশ। এবার যোগাযোগের চেষ্টা করা হয় কাগজপত্র সত্যায়িত করা প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সঙ্গেও। পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায় সিলে ব্যবহৃত নামের কোনো চিকিৎসকই এখানে নেই। জাতীয় চক্ষু বিজ্ঞান চিকিৎসকের সিলটিও ভুয়া। র্যাব বলছে, পাসপোর্ট অফিসের আশপাশে দর্জির দোকান, ফটোকপির দোকান সহ বিভিন্ন দোকানের আড়ালে পাসপোর্ট করিয়ে দিচ্ছে চক্রটি। এজন্য জাল সিল কাগজপত্র ব্যবহার করছে তারা।
একটা অফিস তল্লাশি করি মালিকের উপস্থিতিতে। সেখানে আমরা অনেক ধরনের কাগজপত্র যেগুলো অবৈধ কাজে ব্যবহার করা হয়, শিক্ষা সনদ, তারপরে এনআইডি পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট, তারপরে আপনার শিক্ষা সনদ, এগুলো আমরা জব্দ করি। গ্রেপ্তার মহিনুদ্দিন ও পলাতক মোহাম্মদ লতিফ এই চক্রের হোতা। দীর্ঘদিন ধরেই এ কাজ করে আসছে তারা। চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ খুঁজছে র্যাব। এটার একটা প্যাকেজ আছে, যত টাকা তত সহজীকরণের কথা বলে তাদেরকে অধিকতর টাকা নিয়ে নেয় এবং তারা সরকারি হিসেবে এটাকে বিঘ্নিত করে প্যারালাল একটা অফিস খুলে তারা সহজ সরল মানুষদেরকে, যারা সেবা প্রত্যাশী, তাদেরকে প্রতারণা করে আসছে। সহজে পাসপোর্ট পেতে গিয়ে বিপদে পড়া থেকে বাঁচতে দালাল চক্রের শরণাপন্ন হওয়া থেকে বিরত থাকার আহ্বান র্যাবের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অর্থনৈতিক নানা সংস্কারে গতি ফিরেছে সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে। আইএমইডির প্রতিবেদন, চলতি অর্থবছরের প্রথম 3 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে 5.9%। গেল বছরে একই সময়ের তুলনায় ব্যয়ের হার বাড়লেও টাকার অঙ্কে কমেছে খরচের পরিমাণ। বাস্তবায়নের হারে ঘুরে দাঁড়ালেও এখনও বেশ পিছিয়ে আগের বছরগুলোর তুলনায়। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগ সবচেয়ে বেশি ব্যয় করলেও খরচের খাতাই খুলতে পারেনি পররাষ্ট্র, জনপ্রশাসন ও বেসামরিক বিমান সহ 10টি মন্ত্রণালয়। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্প বাস্তবায়নে ধীর গতি নেতিবাচক প্রভাব ফেলবে বিনিয়োগ ও কর্মসংস্থানে। এসএম আরিফিনের রিপোর্ট। অর্থনৈতিক ও রাজনৈতিক নানা সংস্কারের মধ্যে অনেকটাই কচ্ছপ গতিতে চলছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, যার প্রতিফলন দেখা যাচ্ছে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ দেয়া অর্থ ব্যয়ের হিসাবে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে এডিপির অর্থ ব্যয় হয়েছে মোট বরাদ্দের 5.09%, যা আগের গেল অর্থবছরের একই সময়ে ছিল 4.75%। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির সবশেষ প্রতিবেদনে উঠে আসা এই তথ্য কিছুটা আশা জাগালেও সাম্প্রতিক বছরগুলোর তুলনায় তা বেশ কম। আইএমইডির প্রতিবেদন বলছে, প্রথম 3 মাসে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে 12,158 কোটি 57 লাখ টাকা। এর আগে 2024-25 অর্থ বছরে একই সময়ে ব্যয় হয়েছিল 13,215 কোটি 30 লাখ টাকা। টাকার অঙ্কে ব্যয় কমেছে 8%। এই সময়ে মোট বরাদ্দের 29.86% ব্যয় করে সর্বোচ্চ খরচের তালিকায় রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আর 19.07% ব্যয় করে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে দুর্নীতি দমন কমিশন। ব্যয়ের তালিকায় তৃতীয় অবস্থানে আছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আর 1% খরচ করতে পারেনি পররাষ্ট্র, জনপ্রশাসন, বেসামরিক বিমান সহ 10 মন্ত্রণালয়। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্পগুলোকে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতেই বাস্তবায়নে দেখা দিয়েছে ধীরগতি, যদিও এর নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানে। বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু বিগত কয়েক বছর ধরে বেকার মানুষের সংখ্যা বেড়েই চলেছে এবং কর্মক্ষম মানুষ কিন্তু এখনো কর্মসংস্থান বাইরে রয়েছে। যদি বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের হারটা বাড়ানো যায়, যদি বেশি বেশি প্রকল্প নেওয়া যায়, তাহলে কিন্তু মানুষের কর্মসংস্থান হয়, মানুষের আয় বৃদ্ধি পায়, তখন বেকার মানুষের সংখ্যা কমে যায় এবং দারিদ্র্যের হারও কমে যায়। চলতি অর্থ বছরে 1198টি প্রকল্প বাস্তবায়নে এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,38,695 কোটি টাকা। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, প্রাণ গেল মা ও 10 বছরের মেয়ের। আহত অন্তত 10 যাত্রী হাসপাতালে ভর্তি। মা ইলিশ সংরক্ষণ অভিযানে এ যাবৎকালের সবচেয়ে বেশি হামলার অভিযোগ উঠেছে। বরিশালে জেলেদের সঙ্গে আভিযানিক দলের অর্ধশত সংঘর্ষে আহতের সংখ্যা শতাধিক। আটক হয়েছেন প্রায় 700 জেলে। মৎস্য বিভাগ বলছে, অস্ত্র নিয়ে এবছর নদী দাপিয়ে বেড়ানোর চেষ্টা চালিয়েছে অসাধু ব্যবসায়ীরা। আর জেলেদের দাবি, আগাম খাদ্য সহায়তা না পাওয়ায় নদীতে নেমেছেন তারা। সুজন দাসের ক্যামেরায় অপূর্ব অপর রিপোর্ট। প্রথমবারের মতো নদীতে ড্রোন নজরদারি করা হয়, জলকামান ব্যবহার করা হয় মাছ শিকারীদের দমাতে। সিনেমার মতো যেন ভয়াবহ দৃশ্য দেখা যায় জেলে আর আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে। মা ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা সফলে নিয়মিত অভিযান হয়, তবুও বিভিন্ন নদীতে দেখা যায় শত শত মাছ ধরার নৌকা, ট্রলার। বরিশালে অভিযানে প্রায় অর্ধশত সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে ইলিশের হটস্পট মেঘনাতেই ঘটে 20টি সংঘর্ষ।
মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন সশস্ত্রভাবে মাছ শিকার করেছে অনেকে। অভিযানে তারা হামলার শিকার হন। নৌ পুলিশ, কোস্টগার্ড, আনসার ও জেলে মিলে আহতের সংখ্যা শতাধিক। আমাদের টিম বারবার তাদের দ্বারা আক্রান্ত হয়েছে এবং তারা যে কোনো উপায়ে মারমুখী ভূমিকায় এসে এখানে ইলিশ ধরবেই এরকম মনে হয় তারা একটা ধনু ভাঙা পণ করেছে। এদিকে জেলেদের দাবি নিষেধাজ্ঞার সময় সরকারের দেয়া মাত্র 25 কেজি চালে সংসার চলে না। আছে স্থানীয় প্রভাবশালী অসাধু ব্যবসায়ীদের কারসাজিও। পর্যবেক্ষকদের তাগিদ, মা ইলিশ রক্ষায় আগামীতে দরকার সরকারের সমন্বিত উদ্যোগ। 25 কেজি চাল দেয় আমাদের হয় না দেখি আমরা নদীতে নামিয়ে জাল ভাই। মায়ের ছেলে অসুখ বিসুখ হইলে ডাক্তার টাকা পাবো, ডাক্তার দিতে পারি না, আমরা না খাইয়া থাকি। মানে এই দুঃখটা যে কিভাবে যাইব আল্লাহ বিনে কেউ জানে না। নদীতে গেলে গুলি করে, পিডায়, মারে, মহিলাকেও পিডায়। খাদ্য সহায়তার বাইরে অন্যান্য খরচের জন্য আর্থিক সহায়তা দেয়া এবং সাথে সাথে তাদেরকে নিয়ে একটা মোটিভেশনাল অ্যাপ্রোচ করা যে কি করে আমরা এটা দেশের জাতীয় স্বার্থে আমরা এটা রক্ষা করছি, সেই অ্যাপ্রোচটা যদি আমাদেরকে দেয়া যায় এবং আর্থিক নিরাপত্তা যদি দেয়া যায় তাহলে আমার এই সাংঘর্ষিক অবস্থাটা তৈরি হবে না বলে আমি মনে করি। এবারের 22 দিনে নিষেধাজ্ঞাকালীন বিভাগে 650-র বেশি জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। জব্দ করা হয় 112 লাখ মিটার জাল। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। মা ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে 25 অক্টোবর। শনিবার মধ্যরাত থেকে নদ নদী ও সাগরে মাছ শিকারে নামবেন জেলেরা। এজন্য পটুয়াখালী জেলেরা নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। জাল, নৌকা ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে অনেক জেলে খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন। নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবি করে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় 4 থেকে 25 অক্টোবর বঙ্গোপসাগর ও দেশের অভয়ারণ্যে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে 22 দিনের সেই নিষেধাজ্ঞা। নদ নদী ও সাগরে মাছ শিকারে নামবেন জেলেরা। এজন্য পটুয়াখালী জেলেরা নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। জাল, নৌকা ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। এর মধ্যে অনেক ট্রলার মহিপুর, আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে জড়ো হতে শুরু করেছে একসঙ্গে নদীতে নামার জন্য। কাঙ্ক্ষিত মাছ পেলে ঋণ পরিশোধ করার আশা তাদের। জেলেরা জানান সরকারি খাদ্য সহায়তা অনেকেই পায়নি। তালিকা হালনাগাদ করে শতভাগ জেলেদের সহায়তার আওতায় আনার দাবি তাদের। 22 দিন অবরোধ গেছে, সরকারি আইন আমরা মান্যতা চলছি। 22 দিন মাছ ধরি না। 22 দিন অবরোধের পর আমরা নদীতে মাছ ধরতে নামবো, এই জন্য জাল টলার সবকিছু গুছাই নিতে আসি। এই 25 তারিখ পর আল্লাহ দিলে জাল পাতনু। সরকার এই 25 কেজি চাউলের সাথে অন্য কিছু সহায়তা দিত বা পুনর্বাসনের ব্যবস্থা করত, তাইলে আমাদের জীবনযাত্রা একটু ভালো চলতো। নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবি করে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। সাগরগামী জেলেরা যারা এখন প্রস্তুতি গ্রহণ করেছে তারা সাগরে যথেষ্ট পরিমাণে ইলিশ পাবে, তারা প্রস্তুতি সম্পন্ন করেছে। আমাদের নদীর জেলেরাও যারা নিবৃত ছিল এই 22 দিন তারাও প্রস্তুতি গ্রহণ করেছে। মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় জেলের সংখ্যা 1 লাখের বেশি। তার মধ্যে 69,000-এর বেশি জেলেকে নিষেধাজ্ঞাকালে 25 কেজি করে ভিজিএফের চাল সহযোগিতা করার কথা সরকারের। সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে প্রাণ গেল মা ও মেয়ের। আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানায় ভোর 5:30টার দিকে ঢাকা থেকে সুনামগঞ্জ আসার পথে শান্তিগঞ্জ এলাকায় সেজুতি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান মা ও 10 বছর বয়সী মেয়ে। আহত হন অন্তত 10 যাত্রী। দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ। সময় সংবাদে আরও থাকছে, ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাস মোটরসাইকেল সংঘর্ষ, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 12, আহত অন্তত 15। সহায়তার আশ্বাস রাজ্য সরকারের। কয়েক সপ্তাহ পর রাজধানীর বাজারে 10 থেকে 20 টাকা কমেছে সবজির দাম। সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলে জানিয়েছেন বিক্রেতারা। ডজনে 10 টাকা কমেছে ডিমের দাম। এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সাদিক হাসান ইমন। সরাসরি যাচ্ছি তার কাছে।
রাজধানীর কারওয়ান বাজারে কিন্তু সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে, কারণ গত সপ্তাহে দেখা যাচ্ছিল যে ৮০ টাকার নিচে সেভাবে সবজি পাওয়া যাচ্ছিল না। এই সপ্তাহে কিন্তু কিছু কিছু সবজির দাম ৫০ টাকাতেও নেমে এসেছে, ৫০-৬০-এর মধ্যে পাওয়া যাচ্ছে। যদি বলি পটল বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে, ঢেঁড়স ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফুলকপি বাঁধাকপি বাজারে নতুন এসেছে, প্রতি পিস ৪০ টাকা করে বিক্রি হচ্ছে। পেঁপে কিন্তু ৩০ টাকা করে বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। আর এদিকে যদি করলার কথা বলি, করলা ৮০ টাকায় বিক্রি হচ্ছে, শসা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, আর বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। আর কচুমুখী ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। আর এদিকে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। আর এদিকে যদি বলি যে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। তো রাজধানী কারওয়ান বাজারে দেখা যাচ্ছে প্রত্যেকটা সবজির দামই কিন্তু দেখা যাচ্ছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। শিমের দামও কিন্তু আগে ২২০ টাকা গত সপ্তাহে বিক্রি হয়েছিল, এই সপ্তাহে কিন্তু সেখান থেকে অনেকটাই কমেছে। আর যদি মাছের বাজারের কথা বলি, তাহলে কিন্তু মাছ উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে। তো মাছ ট্যাংরা প্রকারভেদে ৫০০ থেকে ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, পাবদা বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজিতে, রুই বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে, তেলাপিয়া ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রত্যেকটা মাছের দামই কিন্তু গত সপ্তাহের মতো উচ্চ দরে স্থিতিশীল রয়েছে। তবে কমেছে প্রোটিনের আরেকটি উৎস, সেটা হচ্ছে ডিমের দাম। ডিম কিন্তু লাল ডিম কিন্তু প্রতি ডজন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে, সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে মুরগি কিন্তু এখনও উচ্চ দরেই স্থিতিশীল রয়েছে। মুরগি ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ টাকায় বিক্রি হচ্ছে, সোনালী মুরগি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩২০ টাকায়, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়। তো যেমনটা বলছিলাম যে প্রোটিনের উৎস যেমন মাছ মুরগি, সেগুলোর দাম কিন্তু বেড়েছে, কিন্তু ডিমের দাম কিন্তু কিছুটা কমেছে। আর তেলের কথা যদি বলি, তাহলে তেল কিন্তু গত সপ্তাহে ৯০০ টাকায় বিক্রি হয়েছিল ৫ লিটার তেল, এবার কিন্তু এই সপ্তাহে ৯২০ টাকায় বিক্রি হচ্ছে। তার গায়ে যে মূল্যটা লেখা আছে সেই মূল্যেই বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন যে আগে তারা প্রতি লিটারে ৫ টাকা করে কমিশন পেতেন, কিন্তু এখন কমিশন কমিয়েছে, ১ থেকে ২ টাকা করে কমিশন দেওয়া হচ্ছে। তাই তারা যে মূল্যটা স্টিকারে লেখা আছে সেই মূল্যেই তারা বিক্রি করছেন ৯২০ টাকায়। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। গ্যাসের অভাবে গত ৪ মাস ধরে উৎপাদন বন্ধ নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ৩ বছর ধরে অচলাবস্থায় থাকায় পর্যায়ক্রমে কেন্দ্রের সবকটি ইউনিটই বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রটি চালু করতে মনোহরদী থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তিতাসের আলাদা একটি গ্যাস লাইন নির্মাণের প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবির রিপোর্ট। নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র ১৯৭৪ সালে উৎপাদনে আসে। বিদ্যুৎ কেন্দ্রের ১, ২ ও ৬ নম্বর ইউনিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেক আগেই কর্তৃপক্ষ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে। বর্তমানে ৩ নম্বর ইউনিটটিও রক্ষণাবেক্ষণের কারণে সাময়িক বন্ধ রয়েছে। সবশেষ ৪, ৫ ও ৭ নম্বর ইউনিট পুরোপুরি সচল থাকলেও গ্যাস সরবরাহ না থাকায় বর্তমানে উৎপাদন বন্ধ। শ্রমিক কর্মচারীরা বলছেন, বিদ্যুৎ কেন্দ্রের জন্য বরাদ্দের গ্যাস পাশের ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় স্থানান্তরিত করায় সৃষ্টি হয়েছে এই অচলাবস্থা। উৎপাদন বন্ধ থাকায় কারখানা যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠানটির শ্রমিক কর্মচারীরা। জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে না অন্তত ১৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ। শুধুমাত্র গ্যাসের কারণে টোটাল এই ৭টা ইউনিটই টোটাল বন্ধ। গত ৩ মাস যাবত আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রটা উৎপাদন শূন্য হয়ে আছে শুধুমাত্র জ্বালানির জন্য। দীর্ঘদিন যদি প্ল্যান্ট বন্ধ থাকে তাহলে আস্তে আস্তে যান্ত্রিক প্রক্রিয়ায় অনেক ব্যত্যয় ঘটে। বিদ্যুৎ উপদেষ্টা ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যেন আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি সচল করে এই নতুন গ্যাস লাইন দিয়ে। সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি এই গ্যাসের জন্য। আর এই গ্যাস কেন আমরা পাচ্ছি না? হঠাৎ করে সকালে গ্যাস দিলে আমরা দুপুরের মধ্যে আমাদের ৩-৪টা প্ল্যান্ট আমরা চালাতে পারবো। কারখানা কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রটি চালু করতে মনোহরদী থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তিতাসের আলাদা একটি গ্যাস লাইন নির্মাণের প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এটাকে চালাতে প্রয়োজন আমাদের পর্যাপ্ত গ্যাস, যতটুকু গ্যাসের প্রয়োজন ততটুকু আমরা যদি তুলতে চাই তাহলে আমরা পুরো দমে এটাকে হচ্ছে যে ১৩৮০ মেগাওয়াট নিয়ে যেতে পারবো এবং ঘোড়াশাল হাবের যে ঐতিহ্য সেটা আমরা ফিরে পাবো বলে আমি আশা করি। ডেডিকেটেড লাইন অর্থাৎ ২৪ ইঞ্চি ডায়ামিটার একটা ডেডিকেটেড লাইন, যা মনোহরদী থেকে আমাদের ঘোড়াশাল পর্যন্ত ২৩ কিলোমিটার ডিস্টেন্স,
এটার জন্য হচ্ছে যে ফিজিবিলিটি স্টাডি অলরেডি হয়ে গেছে এবং এটা জ্বালানি মন্ত্রণালয় আছে। এগুলো অনুমোদিত প্রাপ্তি সাপেক্ষে যদি এই ডেডিকেটেড লাইনটা পাওয়া যায় তাহলে আশা করি যে আমরা ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে ফিরে যাব এবং পূর্ণ ক্ষমতা চালাতে পারবো বলে আশা করি। কারখানা কর্তৃপক্ষের তথ্য মতে প্রস্তাবিত গ্যাসের সঞ্চালন লাইনের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 550 কোটি টাকা। সময় সংবাদ, নরসিংদী। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। প্রতিটি ব্লকে একজন করে কৃষি উপসহকারী কর্মকর্তা থাকার কথা, অথচ 3টি ব্লকে আছে মাত্র একজন। মাদারীপুরে ইউনিয়নগুলোকে কৃষি উপসহকারী কর্মকর্তার চরম সংকট। এতে সঠিক তথ্য ও দিক নির্দেশনা না পাওয়ায় ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে দাবি প্রান্তিক কৃষকদের। কৃষি অধিদপ্তর বলছে জনবল নিয়োগ হলেই কেটে যাবে সমস্যা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকুন। মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সিনাদ্দি বাজিতপুর গ্রামের কৃষক সুমন ঢালি ও আনোয়ার মাতুব্বর জমিতে ফসল উৎপাদন করে সংসার চালান তারা। পাশাপাশি উদ্বৃত্ত ফসল বিক্রি করেন স্থানীয় হাট বাজারে। চলতি মৌসুমে তাদের 3 বিঘা জমিতে রোপাপন ধান রোপণ করেছেন, কিন্তু ধান পাকতে শুরু করলেও পরামর্শের জন্য ইউনিয়নের দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তার দেখা পাননি বলে অভিযোগ কৃষকের। এতে নিজেদের উদ্যোগে পাশের বাজার থেকে সার ও কীটনাশক কিনে জমিতে দিচ্ছেন ব্যক্তিগত ধারণার উপর নির্ভর করে। একই অবস্থা জেলার প্রতিটি ইউনিয়নেরই। 3 ফসলি জমির পরিচর্যার জন্য পর্যাপ্ত কৃষি কর্মকর্তা না থাকায় সরকারি সেবা থেকে বঞ্চিত কৃষকেরা। পোকামাকড় লাগছে কিনা এগুলো সে দেখলে পরামর্শ দিলে আমরা সেইভাবে কাজ করতে পারতাম, কিন্তু সে সেইভাবে আসো না, সেইভাবে আমরা পরামর্শ নিয়ে কাজ করতে আমাদের নিজের ইচ্ছা মতো কাজ করতে হয়। আমাদের জমিতে পোকা লাগে একটা কইলে হারা ওষুধ দেওয়ার একটা কেন ওই আমি না জানি তাই স্প্রে করতে চাই। তো পোকা না মারলে আমাকে মনে করি ওষুধ দিছি, পোকা না মারলে কি করবো? ক্ষয়ক্ষতিটা দেখতো কি রকম ফসল কি অবস্থায় থাকে, তাহলে আমাদের অনেক ভালো হয়। 2-3 জন আসতো, মাঝে মাঝে আইলে ভালো হইতো। কৃষি ভেড়া এই ফসল দেখতো মাঝে মাঝে, আহা ভালো হয়। এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন ইউনিয়নের দায়িত্বে থাকা কর্মকর্তারা। অবশ্য জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা বলছেন জনবল নিয়োগের চলমান প্রক্রিয়া সম্পন্ন হলেই কেটে যাবে সমস্যা। একটা চলমান নিয়োগ প্রক্রিয়া চলছে আর কি এখন, তো খুব অচিরেই হয়তো বা এটার নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে গেলেই ওনারা আমাদের এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। মাদারীপুর জেলার 59টি ইউনিয়ন ও 4টি পৌরসভায় 181 জন উপসহকারী কৃষি কর্মকর্তার পদের বিপরীতে কর্মরত রয়েছেন 108 জন, আর 73 জন কর্মকর্তা নেই দীর্ঘদিন ধরে। প্রতিটি ইউনিয়নে সরকার নির্ধারিত 3 জন করে উপসহকারী কৃষি কর্মকর্তা থাকার কথা। জনবল সংকটে কৃষকরা পর্যাপ্ত পরামর্শ আর দিক নির্দেশনা না পাওয়ায় তাদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 15 জন। পুলিশ জানায় স্থানীয় সময় শুক্রবার ভোরে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর আগুন ধরে যায়। মুহূর্তেই পুড়ে যায় বাসটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের শনাক্তের কাজ চলছে। এই ঘটনায় শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সহায়তার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। Now joining us with more details. Abdul, give us more details about this horrific tragedy being reported from Kurnool. Fire hitting a bike. A dozen passengers escaped with injuries and গাজা ইস্যুতে আন্তর্জাতিক মহলের চাপের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্টে একটি বিলে প্রাথমিক অনুমোদনে খেপেছে বিভিন্ন দেশ। ইসরায়েল এমন পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের সব ধরনের সমর্থন হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল আবিবের এ ধরনের কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে হামাস। কড়া সমালোচনা করে বিবৃতি দিয়েছে সৌদি আরব, মিশর, কাতার, তুরস্ক সহ অন্তত 14টি দেশ। স্থানীয় সময় বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা ও ইহুদি বসতি সম্প্রসারণ সংক্রান্ত 2টি বিলে প্রাথমিকভাবে অনুমোদন দেয়া হয়। 120 সদস্যের নেসেটে 25-24 ভোটে পাশ হয় বিলটি। আইন হিসেবে কার্যকর হওয়ার আগে মোট 4 ধাপের ভোটাভুটির প্রথম ধাপ ছিল এটি। নেসেটের এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে জুডিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য প্রাথমিকভাবে বিলটির অনুমোদন দেয়া
দেওয়া হয়েছে, যা পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে আরও আলোচনা করা হবে। তবে ইসরায়েল পশ্চিম তীর সংযুক্ত করার পথে হাঁটলে দেশটি যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এ সময় ইসরায়েল এমন কিছু করবে না বলেও আশা প্রকাশ করতে দেখা যায় তাকে। ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর সংযুক্তির বিষয়ে প্রতীকী ভোটের সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এটি ট্রাম্পের প্রশাসনের নীতিবিরোধী বলেও মন্তব্য করেন তিনি। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নেসেটে গৃহীত পদক্ষেপ এবং পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের নৃশংসতা গাজা শান্তি চুক্তির জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইসরায়েলের এ ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমনকি নেসেটে ফিলিস্তিনি ভূমি সংযুক্ত করার চেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। বিবৃতি দিয়েছে সৌদি আরব, মিশর, কাতার, পাকিস্তান, তুরস্ক সহ অন্তত 14টি দেশ। তেল আবিবের পশ্চিম তীর দখলের অপচেষ্টাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও কড়া সমালোচনা করেছে বিভিন্ন দেশ। নাসরিন রুমি, সময় সংবাদ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আগামী বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। বলেন, ট্রাম্প শুক্রবার রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন, এরপর দক্ষিণ কোরিয়াতে যাবেন তিনি, যেখানে আগামী বৃহস্পতিবার শি জিনপিং এর সঙ্গে বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বেইজিং এর গুরুত্বপূর্ণ বিরল খনিজ উপাদান রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ ঘিরে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনা বেড়েছে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। অবশেষে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়ালেন লিওনেল মেসি। দুপক্ষ চুক্তি বাড়ানো নিয়ে এর আগে ইতিবাচক সাড়া দিলেও এবার পেল তার আনুষ্ঠানিক রূপ। নতুন করে 2 বছরের জন্য ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন লিও। হেরনসের জার্সিতে তাকে ফ্লোরিডায় দেখা যাবে 2028 সাল পর্যন্ত। লিওনেল মেসি ফ্লোরিডায় আসার পর বদলে গেছে ইন্টার মায়ামি, বদলে গেছে মেজর লিগ সকার। ব্র্যান্ড ভ্যালু বেড়েছে লিগের, অচেনা মায়ামি পরিচিতি পেয়েছে বিশ্বজুড়ে। যার কাঁধে ভর করে এত অর্জন, তাকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টাই করে আসছিল ক্লাব কর্তৃপক্ষ। অবশেষে পাওয়া গেল তার নিশ্চয়তা। চলতি মৌসুম শেষে লিওনেল মেসির সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার কথা ছিল ইন্টার মায়ামির, সেটা এখন লম্বা হয়েছে 2028 সাল পর্যন্ত। নতুন করে আরো 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন লিও। তবে তার নতুন কন্ট্রাক্টে বেতন কতটুকু বেড়েছে তা নিশ্চিত করেননি কেউই। সত্যি কথা হলো, এখানে থাকতে পেরে সত্যিই আমি খুশি। যখন আমি এখানে শুরু করেছিলাম, আমি স্পষ্ট ভাষায় বলেছি, এই স্টেডিয়ামে খেলা এটা আমার জন্য স্বপ্নের মতো। এখনো বলবো, অনুভূতিটা ঠিক আগের মতোই আছে। আমাদের নতুন একটা স্টেডিয়াম হতে চলেছে, সমর্থকরা সেখানে বসে খেলা দেখবে, এটা সত্যি আমাকে রোমাঞ্চিত করে তোলে। মায়ামিতে চুক্তিবদ্ধ হয়ে ক্লাবকে লিগস কাপ উপহার দেন লিওনেল মেসি। গেল বছর তার অসাধারণ নৈপুণ্যে হেরনস জয় করে সাপোর্টার শিল্ড। চলতি মৌসুমেও দুর্দান্ত পারফর্ম করেছেন লিও, হয়েছেন লিগের সর্বোচ্চ স্কোরার। তাকে ধরে রাখতে পারফরমেন্স তো আছেই, তাছাড়া সামনের বছর নতুন স্টেডিয়াম উদ্বোধন করবে ইন্টার মায়ামি। সেটা মেসির মাধ্যমেই করার পরিকল্পনা রয়েছে তাদের। মেসির মতো অন্য কেউ নেই যে তাকে আমরা নিয়ে আসব। আমরা যখন তাকে সাইন করেছিলাম, এটা ছিল অসাধারণ কিছু। সে এখনো আগের মতোই প্রতিজ্ঞাবদ্ধ। সে সবসময়ই জিততে চায়। ক্লাবের সঙ্গে তার নতুন চুক্তি প্রকাশ করে সে কতটা প্রতিশ্রুতিবদ্ধ। লিও মেসি এমএলএসে আসার পর তারকা খেলোয়াড়দের আনাগোনা বেড়েছে আমেরিকায়। মায়ামিতেও যুক্ত হয়েছেন লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, সার্জিও বুস্কেটস থেকে শুরু করে রদ্রিগো ডে পল। তবে তাদের কয়েকজনের সঙ্গে চুক্তি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইন্টার মায়ামি। এসএম ইকবাল, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার। 2-1 দিনের মধ্যে সুপারিশ জমা কমিশনের। পক্ষে জামায়াত, এনসিপি। সংসদের অধিকার খর্ব মানবে না বিএনপি।
বিএনপির ইশতেহারে থাকবে অর্থনীতিকে শক্তিশালী করার অঙ্গীকার। ভোটে জিতলে কে হবেন প্রধানমন্ত্রী নির্ভর করছে বেগম জিয়ার ইচ্ছা সুস্থতার উপর, জানালেন মির্জা ফখরুল। এবং ফটোকপি দর্জির দোকানের আড়ালে আগারগাঁওয়ে মিনি পাসপোর্ট অফিস, 3 গুণ বেশি টাকা আদায়, জাল সিল স্বাক্ষরে সত্যায়িত। কর্মচারীদের যোগ সাজশ খুঁজছে র্যাব। এই ছিল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ রাইসা। এ সময় বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।